আমাদের সমসাময়িক বয়স হবে, এমন মনে হয় আমাদের ছোট হবে, আমার ছোট হবে, ছোট। কারণ আমি ওনার মাকে চিনতাম। আমি ব্যক্তিগতভাবে আমি যে জিনিসগুলো খুব রিয়েলাইজ করি, এই ইন্ডাস্ট্রি তাকে মানে তার আজকে চলে যাওয়ার পেছনে ইন্ডাস্ট্রি অনেকটা দায়ী, ঠিক আছে? তা না হলে এরকম একটা উঠতি তারকা, এরকম একটি জল জল নক্ষত্রের মতো উজ্জ্বল তারকা আমি বলবো, যেটিকে আমরা ধরে রাখতে পারিনি, তাই না? এই ছেলেটা তো এইভাবে চলে যাওয়ার কথা না, এই হিরোটি তো এইভাবে চলে যাওয়ার কথা না, এই মানুষটি তো এইভাবে চলে যাওয়ার কথা না, ঠিক আছে? এটি আমাদের আসলে অক্ষমতা আমি বলবো। এটা আমাদের ব্যর্থতা। কি ধরনের ব্যর্থতা বা অক্ষমতা? এটা ব্যর্থতা দেখেন, আমাদের এই ইন্ডাস্ট্রিই দায়ী, ঠিক আছে? সে যখন একটির পর একটি ছবি খুব সুপারহিট দিচ্ছে, তখন একটু উশৃঙ্খল হয়ে গিয়েছিল, ঠিক আছে? সেটিকে আমরা তাকে ধরে রাখতে পারিনি, এবং কিছু মানুষ তাকে এগুলি করিয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কেউ বলে না, ঠিক আছে? তা না হলে কিন্তু এই মানুষটা হারিয়ে যায় না। তার ভিতর যে এত প্রতিভাবান একটি শিল্পী, একটি প্রতিভাবান শিল্পীকে মানে আমরা মূলত এই ইন্ডাস্ট্রিতে আমাদের কিছু, আমি যে আপনি বললেন না একটু আগে, আমাকে একটা কথা বলেছিলেন যে ব্যাড পলিটিক্স, এটি কিন্তু একটি ব্যাড পলিটিক্সের একটি অংশ, ঠিক আছে? এই ব্যাড পলিটিক্সের শিকার সে। আমরা আজকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসছি কেন দেখেন, আজকে এখানে একটা বাজে নোংরা পরিস্থিতি তৈরি করে এই ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিয়েছে কেন? তিনটি ভাই ছিল যারা সিলেট অঞ্চলের, তারা এখানে টুকটাক কাজ করে খেত, অভাবী ছিল। সালমান শাহ এদেরকে রেগুলার আর্থিক সাহায্য করে দিত। কোনো অন্য শিল্পী এসে যদি তাকে তার দুরবস্থার কথা বলতো, আর্থিক সাহায্য করতো। এটা তো আমরা দেখেছি এবং গোপনেও শুনেছি সে অনেকটা সহযোগিতা। প্রেমে আমরা সকলেই আছি বাঙালিরা। আমার মনে হয় সালমান শাহ আমাদের একটা ইমোশন হয়ে গেছে এখন। তো আমাদের কপাল খারাপ যে আমরা তাকে পাইনি। আমরা যখন অভিনয় করতে এসেছি সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সালমান শাহ যদি বেঁচে থাকতেন তার সাথে অবশ্যই আমি অভিনয়ের আগ্রহ প্রকাশ করতাম। আর কি বলবো, সালমান শাহ ইজ এ ইমোশন ফর মি। সো ডেফিনেটলি আমরা তাকে স্মরণ করি এবং তাকে শ্রদ্ধা করি, এবং আমার মনে হয় যে তার মতো এত অসাধারণ হিরো আবার কবে আসবে সেই অপেক্ষায় আমরা আছি। ওনার মতো স্টাইল, ফ্যাশন, ওনার অ্যাক্টিং, মানে যেটা হয় যে একটা হিরোর সব দিক থেকে পারফেক্ট হওয়া যায় না। ওনার নাচ, ওনার অ্যাক্টিং, ওনার ফ্যাশন সেন্স, এভরিথিং অসম্ভব ভালো, এবং কথা বলার স্টাইলও তো সেটা তো টানে। এখনকার সময় যদি কোনো ছবিতে ওনার কোনো গান আবার নতুন করে করে, তো আমি সব থেকে বেশি খুশি হব। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সালমান শাহকে। সালমান শাহ আমার মূলত চলচ্চিত্রের মূল ইন্সপাইরেশন। সালমান শাহ যেই সময়ে চলচ্চিত্রে এসেছে তাকে দেখে আমি এবং আমাদের মতো অনেকেই ভাবতে শুরু করেছি যে আমরা সাধারণ যারা স্বাভাবিক মানুষ, যারা সাধারণভাবে জীবনযাপন করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরাও সিনেমায় যেতে পারি, আমরাও সিনেমাতে নায়ক হতে পারি। এই ব্যাপারটা আমরা শিখেছি সালমান শাহকে দিয়ে। সে সালমানের চলে যাওয়া আমাদের জন্য একটা অনেক বড় একটা বেদনার ব্যাপার। বাংলা সিনেমার একজন স্মার্ট সুদর্শন নায়ক, বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক সমৃদ্ধ করে দিয়ে গেছেন, একটা অন্য উচ্চতে পৌঁছে দিয়ে গেছেন। আমরা আজীবন তাকে শ্রদ্ধা করে স্মরণ করব। আমার কখনো সৌভাগ্য হয়নি তার সঙ্গে এক সিনেমাতে অভিনয় করার, তো এটা আমার একটা অনেক বড় দুঃখের জায়গা ছিল, কষ্টের জায়গা। সালমান চলে যাওয়ার পর তার হাফ ডান একটা সিনেমা বুকের ভিতর আগুন, আমি সেই বুকের ভিতর আগুনে অভিনয় করি ছোটকু আহমেদের পরিচালনায়। অনেক নিষেধ সত্ত্বে, অনেকেই মানা করেছিল, তারপরে আমি করেছি। আমার মনে হচ্ছে এটা তার প্রতি আমার শ্রদ্ধা, এটা তার প্রতি আমার ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়ে যেন আমরা আজীবন একসাথে এক সিনেমাতে মানে আজীবন থেকে যাব। তো এটাই আমার একটা চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক বড় পাওয়া। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বুকের ভিতর আগুনের রাশপ্রিন্ট দেখেই কিন্তু আমাকে বাসু চ্যাটার্জি হঠাৎ বৃষ্টির জন্য সিলেক্ট করে। সো আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য সালমান শাহর একটা অনেক বড় অবদান আছে। সালমান শাহর আত্মার জন্য শান্তি কামনা করছি। সালমান শাহ যেখানে আছে সে ভালো থাকুক, এই দোয়া করি। সেটা 1993 এর কথা। সেই বান্দরবনে হাজার হাজার লোক ওনাকে দেখতে গিয়েছিল, এবং আমার আব্বু গিয়ে বললো যে তুমি একবার হাত দেখিয়ে দাও তাহলে সবাই চলে যাবে। সেটাই কাছ থেকে আমার সালমান শাহকে দেখা এবং ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার জীবনের প্রথম হলে যে সিনেমা দেখা সেটাও সালমান শাহ সিনেমা ছিল, অন্তরে অন্তরে। আমার মা আমাকে বিকাল 3:30টার শো নারায়ণগঞ্জের আশা হলে আমাকে দেখতে নিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে তো সালমান শাহকে ফলো করেছিলাম, তো এটা বারবার বিভিন্ন জায়গায় চলে আসে। তো সালমান শাহ যখন সে বাইক নিয়ে
তার এন্ট্রি হতো তখনও ভালো লাগতো। তো অবশ্যই আগে একজন সালমান শাহর মতো তার কাছাকাছি কিছু একটা হতে চেয়েছিলাম, সেটা হওয়া কখনোই সম্ভব না, কারণ সালমান শাহ একজনই। যদি ওনার সাথে সামনাসামনি কখনোই দেখা হয় না, ওনাকে আসলে আমরা হৃদয়ে ধারণ করি। ওনার মতো একজন স্টাইলিস্ট হিরো এবং এত ভালো একজন অভিনেতা আমাদের দেশে ছিলেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। অ্যাক্টিং বা অভিনয় না করাটাই হচ্ছে অভিনয়। সো আমি সেই কথাটার প্রমাণ পেতাম সালমান শাহর ছবি দেখলে, মানে মনে হতো না যে এটা আসলে অ্যাক্টিং করছে, এবং পুরো ছবিটা দেখলে মনে হয় যে আসলে নিজের ডায়লগ নিজে বানিয়ে বানিয়ে একদম ওই সিচুয়েশনের উপরে যে ডায়লগ দিচ্ছে সেটাই সালমান শাহ করতে। সালমানকে প্রথম আমি একটা শুটিংয়ে যেয়ে দেখি, শুটিংটার ঠিক নাম মনে নেই, বাট ওকে দেখেই আমার কাছে একটা মানে ছেলে হওয়ার পরও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সে মেকআপ নিয়ে বের হচ্ছিল এবং সবার সাথে এমনভাবে ফান করছিল, মানে খুবই খুবই লাইভলি, এবং বলা যায় যে 5 মিনিটের মধ্যে একটা ভালো লাগার মানুষে সালমান পরিণত হয়। এর আগে অবশ্য আমি তার কিয়ামত থেকে কিয়ামত ছবিটি দেখেছি, অসম্ভব ভালো লেগেছিল আমার কিয়ামত থেকে কিয়ামত ছবিটি। সো প্রথম দেখা ওভাবেই, এরপরে আস্তে ধীরে কাজ করতে যে একটা ছবিতে আমরা একসাথে কাজ করেছি, প্রিয়জন ছবির শুটিংয়ের অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল আমার। আমরা কক্সবাজারে শুটিং করছিলাম, ও আমাকে বলতো যে ভাই আমি ঢাকা চলে যাচ্ছি। আমি আরে ঢাকা যাচ্ছেন মানে? হ্যাঁ ভাই আমি ঢাকা যাচ্ছি, কালকে শুটিং নাও করতে পারি, আমি আবার ফিরে আসবো। রাত্রিবেলা সে গাড়ি নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় চলে আসলো, আবার পরদিন ঢাকা থেকে সে নিজেই গাড়ি ড্রাইভ করে কক্সবাজারে চলে আসতো। সারাক্ষণ মানে এক ধরনের ছোটাছুটি, ফান এবং খুবই মানে মজার মধ্যে রাখতো সে পুরো ইউনিটকে। শুটিংয়ে দেখলাম সে একটা বেশ একতলা উঁচু সমান একটা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়লো, নিজের স্টান নিজেই করলো, মানে একটা হুলুস্থুল সালমান আসলে। ওর একটা পিস্তল ছিল প্লাস্টিকের, মানে ছোট ডিবি গান বলা যায়, বিবি গান বলি আমরা, মানে ছোট ছোট প্লাস্টিকের বুলেট। সো কখনো এটা দিয়ে কার পেটে সে গুলি করবে টার্গেট করে, কার কপালে গুলি করবে, সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত। আমার একটা দিনের ঘটনার কথা এই মুহূর্তে বেশ মনে পড়ছে। আমাদের শুটিংটা সম্ভবত এই ছবির না আরেক ছবির শুটিংটা ছিল হচ্ছে হোতাপাড়ায়, গাজীপুরে। সো আমি ইউনিটের বাসে গিয়েছি, সালমান গাড়ি নিয়ে গিয়েছে, এবং ওর শুটিংও শেষ, আমার শুটিংও শেষ, কিন্তু বাকি কো-আর্টিস্টের শুটিং এখনও বাকি আছে কিছুটা। সো আমি আসলে বাকি সবার সাথে বাসে করে আসবো, ওয়েট করছি। তো হুট করে সালমান আর সামিরা বোধহয় ওয়াইফ ওই দিনকে শুটিংয়ে গিয়েছিল। তো হুট করে ওরা সালমান বলছে যে কী অবস্থা, মানে ওয়াই আর ইউ হেয়ার, লেটস গো। আমি বললাম যে আমি গাড়ির জন্য ওয়েট করছি, একসাথে যাবো। তো কী ব্যাপার, কাম অন লেটস গো বাই মাই কার। সো আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে সালমান তখন, আমি তো একদম নতুন বলা যায়, সালমান তখন একটা সুপারস্টার। সো সে আমাকে নিয়ে তার গাড়িতে, অ্যান্ড হি ওয়াজ ড্রাইভিং, সামিরা পাশে বসেছিল এবং আমি পিছনের সিটে বসা। মানে আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি, এবং আমরা তিনজনে মিলে যে কনভারসেশন শেয়ার করছিলাম খুব মজার। সামিরাকে নিয়ে খুব ফান করছিল, আমাকে নিয়ে টুকটাক ফান করছিল, আমাকে টিপস দিচ্ছিল, বলছিল কীভাবে কী করা উচিত, কার সাথে কীভাবে বিহেভ করা উচিত, হাউ দ্য হিরো শুড রান, এবং লট অফ থিংস। এবং আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি ফ্রম গাজীপুর টু ঢাকা। একটা সময় আমি যখন অনেক ছবি করতাম, আমার কাছে মনে হতো যে খুবই মনে হতো, হয়তো এখনও মনে হয় যে এখন যদি আমি সালমানের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করতে পারতাম, একসাথে দাঁড়িয়ে অভিনয় করতে পারতাম, তাহলে হয়তো আমার এক ধরনের চাওয়া বা অতৃপ্ততা পূর্ণ হতো। কারণ আমি যখন সালমানের সাথে করেছি তখন আমি একেবারেই নতুন, আমি কিছুই জানি না, অভিনয় এখনও খুব একটা জানি না, কিন্তু তারপরেও কিছুটা ম্যাচুরিটি হয়েছে বলে আমার কাছে মনে হয় যে তখনকার থেকে এখন একটু আমি ভালো করার চেষ্টা করি। সো এখন যদি আমি সালমানের সাথে, ওর মতো একজন চমৎকার পারফর্মারের সাথে যদি আমি অভিনয় করতে পারতাম, চমৎকার মানুষের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম, তো এটা হয়তো আর কখনোই পূরণ হবে না। সালমান পরবর্তী সময়ে অনেকেই তার ছবিগুলোতে অভিনয় করেছে যেখানে সালমান ছিল। আমার সাথে পরিচালকের একটাই কথা ছিল যে যদি আমাকে মন মানানো ছবিটা করতে হয়, সালমান যতটুকু অংশতে অভিনয় করেছে সেটুকু রাখা যাবে না,
পুরো ছবি আমার মতো করে নতুন করে শ্যুট করতে হবে, কারণ সালমান যেটা করেছে বা সালমান যতটুকু করেছে আমার পক্ষে সেটা করা সম্ভব না। আমি আমার মতো করব, সেটা কখনোই সালমানের মতো হবে না। সো আপনাকে আমি দর্শকদের যদি ওইটুকু অংশ দেখে আমাকে কখনোই আর অ্যাকসেপ্ট করতে পারবে না। তো সো যে কারণে আমরা বেশ অনেকগুলো অংশ মতিন ভাই শ্যুট করা অবস্থায়, মতিন ভাই তো রাজি হয়েছিল, আমরা অনেকগুলি অংশ ওখান থেকে ফেলে দিয়েছিলাম। এবং আমি যখন ওটার শুটিং করতাম শাবনূরের সাথে, আমি বুঝতাম যে পরিচালকের ঠিক মতিন ভাইয়ের মন মতো হচ্ছে না অনেক কিছু, তারপরে উনি মেনে নিচ্ছেন নতুন হিসেবে। মানে সালমান যে ইমেজটা বা সালমান যে এক্সপ্রেশনগুলো দিয়ে ওখানে তাকে এমনভাবে তার মনের ভিতরে গেঁথেছিল, উনি বারবার মানে হয়তো উনি না, হোল ইউনিট আমার মধ্যে সালমানকে খোঁজার একটা চেষ্টা ছিল। সো ওই শুটিংয়ে আমি খুবই আনকমফোর্টেবল ছিলাম, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো আমার ধারণা আমি চেষ্টা করেছি, হয়তো কিছুই হয় নাই, বাট আমি চেষ্টা করেছি। বাট আমি সবাইকে বলেছি, দেখো আমি নট সালমান, আমি ওর মতো হতেও পারবো না, ইটস নট পসিবল। সো আমি আমার মতো করছি, তোমরা প্লিজ আমার মতো করে জিনিসটাকে দেখো। পরের দিকে আস্তে আস্তে ইউনিটের সবাই অনেকটা ইউজড হয়ে গিয়েছিল এবং পরের দিকে ইট ওয়াজ ফাইন। বাট ইনিশিয়াল প্রায় 7-8টা দিন আমার খুবই কষ্ট হয়েছিল এবং ওই শুটিং করতে যেয়ে আমার মনে হয় যে আমি একবার অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং আমি মহাখালীর একটা হাসপাতালে 3 দিন ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার ইয়াং জেনারেশনের জন্য এটাই ট্রেন্ড হওয়া উচিত, এবং সালমান যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে দিস শুড বি দ্য ট্রেন্ড। সো আমাদের ছবিতে একসময় আপনি দেখবেন যে আমরা হিরোরা লাল ট্রাউজার পরতো, সাদা শার্ট ট্রাউজার পরতো, সাদা শু পরতো, হয়তো এখনও 2-1 পরে। সো ওই ট্রেন্ডটা থেকে বের হতে আসলে আমরা সবাই চাইছিলাম এবং সালমান খুব চমৎকারভাবে ওই ট্রেন্ড থেকে বের হয়ে যে একটা হিরো ক্যাজুয়াল ড্রেসের মধ্যে অনেক চমৎকার সুন্দর একটা ফ্যাশন চলে আসতে পারে, ওইটা করেছিল। সো আমি বলবো যে আমরা আমাদের মতো করে করেছিলাম, বাট ওইটাকে ফলো করার জন্য। বাট সালমানের মতো এই চেষ্টা আমি কখনোই করিনি, বিকজ আমি জানি এটা কখনোই হবে না, সম্ভব না। সালমানের মৃত্যুতে কেউ কারো স্থান পূরণ করতে আসলে পারে না। সালমান চলে গেছে, সালমান একটা ট্রেন্ড চালু করে দিয়েছিল, যেই ট্রেন্ডটাতে একসময় পরিচালকদের ধারণা ছিল যে সিনিয়র শিল্পীরাই সিনেমা ক্যারি করতে পারে বা দর্শক অডিয়েন্স টানতে পারে। যেই জায়গাটা সালমান ওয়াজ এ ব্রেক থ্রু, যে ফ্রেশ লাভ বা ইয়াং একটা বাতাস, নতুন একটা বাতাস সালমান এনেছিল। সো আমার মনে হয় যে দর্শকদেরকে সে এডুকেট করেছিল। সো সালমান মরে যাওয়াতে অনেকের সুযোগ হয়েছে বা অনেকে আসতে পেরেছে, সালমান বেঁচে থাকলে আসতে পারতো না। আমার মনে হয় না এটা ঠিক, কারণ আমার কাছে মনে হয় যে ফেরদৌস, আমি বা আমরা তখন সালমান ছিল, ওই সময় থেকে আমরা ছবি করছিলাম, পাশাপাশি ছবি করছিলাম 1-2টা করে, এবং ওই সময় আমার বেশ কিছু ভালো ছবিও ছিল। আমি আশা করব যে তার মধ্যে একটি ছবি ছিল অজান্তে, যেটা দিলীপ বিশ্বাসের ছবি ছিল, খুবই চমৎকার একটি ছবি ছিল, ছবিটি মানুষ পছন্দ করেছিল। সো মরে যাওয়াতে ইন্ডাস্ট্রি অনেক কিছু হারিয়েছে, দর্শক অনেক কিছু হারিয়েছে, বাট সালমান মরে যাওয়াতে নতুন শিল্পীর জন্ম হয়েছে, এটা আমি আসলে বিশ্বাস করি না। এখন তো কেউই নেই, তারপরে তো নতুন শিল্পীর জন্ম হচ্ছে না। সো এটা আসলে ডিপেন্ড করে যারা কাজ করছে পরিচালকের উপরে এবং গল্পের উপরে এবং শিল্পীদের উপরে। আমি তো দেখছি যে গত 8-10 বছর ধরে অনেক নতুন শিল্পী আসছে, বাট কেউই কোনো রকম ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। এর মধ্যে 2-1 যে ভালো করছে না তা না, 2-1 আছে যারা অনেক ভালো করছে, আমি বলবো আই অ্যাপ্রিসিয়েট। বাট একজন দিয়ে তোর ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে গেলে মিনিমাম অনেকগুলো হিরো প্রয়োজন, অনেকগুলো হিরোইনের প্রয়োজন এবং ভালো ভালো পরিচালক প্রয়োজন। মৃত্যুর খবরটা শুটিংয়ে হঠাৎ করে একটা খবর আসলো যে সালমান শাহ মারা গেছেন। সো আমরা কেউই বিশ্বাস করিনি। তো তারপরে দেখলাম এফডিসিতে, তারপরে আমরা ব্যাকআপ রুম থেকে বাইরে বের হলাম যে আসলে কি ঘটনা। তো মনে হলো যে আসলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে এবং নিউজটা মনে হয় সত্যি। এরপরে যেটা দেখলাম যে এক ধরনের কান্নার রোল উঠলো এফডিসিতে, স্টার্টিং ফ্রম মানে প্রোডাকশনের ছেলে থেকে শুরু করে আমরা সবাই, মানে মনে হচ্ছে যে আমাদের খুবই আপনজন কাউকে আমরা হঠাৎ করে হারিয়ে ফেলেছি।
এবং মানে এফডিসিতে সেদিন খুব এক ধরনের, আমি বলবো যে মানুষজন এতটাই আপসেট ছিল যে তারা কি করছে বা কি করছে না, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। মানুষজন পাগল হয়ে গিয়েছিল এফডিসির ভিতরের লোকজন, এবং যেটার চাক্ষুষ সাক্ষী আমি ছিলাম। সো এরপরে কোথায় যাব বা যাওয়া উচিত, বাসায় যাব কি যাব না, নানাভাবে আমরা আসলে বলা যায় যে এক ধরনের হতবাক হয়ে গিয়েছিলাম, স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম খবরটা শুনে। সালমানের ভক্তদের উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নেই, কারণ আমি তাদের একজন। অসংখ্য সালমান ভক্তের মধ্যে আমিও মনে করি আমি একজন সালমান ভক্ত। সালমান আমাদেরকে অকালে কাঁদিয়ে চলে গেছে, এবং এরকম একটা প্রতিভা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ছবিতে এসেছিল। আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। এখনও যখন আমি সিলেটে যাই, আমি হযরত শাহজালালের মাজারে যখন যাই, আমি চেষ্টা করি ওর যে সমাধিস্থল বা যেখানে কবর হয়েছে ওখানে যে ওর জন্য কিছুটা সময় প্রার্থনা করার।